নমস্কার বন্ধুগণ, আমি হলাম পিকু এবং আপনারা শুনছেন তিনমূর্তি অডিও। আজ আপনাদের জন্য শিবরাম চক্রবর্তীর লেখা ঋণং কৃত্বা। শিবরাম চক্রবর্তী, তার জন্ম 13ই ডিসেম্বর 1903 সালে এবং মৃত্যু 28শে আগস্ট 1980 সালে। তিনি আমাদেরকে অজস্র হাসির গল্প এবং নাটক উপহার দিয়ে গেছেন। তিনি কবিতা রচনা দিয়ে প্রথমে সাহিত্য জীবন শুরু করেন। তার সর্বাধিক আলোচিত উপন্যাস বাড়ি থেকে পালিয়ে খুবই জনপ্রিয়। এছাড়া কলকাতার হালচাল, মস্কো বনাম পন্ডিচেরি উল্লেখযোগ্য হলেও তিনি হর্ষবর্ধন এবং গোবর্ধন গল্পের মাধ্যম দিয়ে কিছু অমর চরিত্র সৃষ্টি করে গেছেন। আজকের গল্পটি আমি নিয়েছি অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত শিবরাম রচনা সমগ্র এই বইটি থেকে। প্রধান চরিত্রে লেখক এবং হর্ষবর্ধন, গল্প পাঠে এবং গল্পের অন্যান্য চরিত্রে আমি মানে পিকু। শুরু হচ্ছে ঋণং কৃত্বা। কারো ধার ধারি না এমন কথা যেই বলুক, আমি কখনোই বলতে পারি না। আমার ধারণা এক কাবুলিওয়ালা ছাড়া এই জগতে এ কথা কেউই বলতে পারে না। অমৃতের পথ ক্ষুরস্য ধারা নিশ্চিতা। অকালে মৃত না হতে হলে ধার করতেই হবে। ধার হলেও নয় কথা ছিল বড়, কিন্তু তাও নয়, বাড়ি ভাড়া বাকি, তাও বেশি না, 500 টাকা মাত্র। কিন্তু তার জন্যেই বাড়িওয়ালা করাল মূর্তি ধরে একদিন দেখা দিলেন। এই আপনাকে অনেক সময় দিয়েছি, কোনো অজুহাত শুনবো না আর। আরে ভেবে দেখুন একবার, আমি তাকে বলতে চাই এই সামান্য 500 টাকার জন্যে আপনি এমন করছেন, অথচ এক যুগ পরে একদিন আমি মারা যাওয়ার পরেই অবশ্যই আপনার এই বাড়ির দিকে লোকে আঙুল তুলে দেখিয়ে বলবে, একদা এখানে বিখ্যাত লেখক শ্রী উমুক চন্দ্র উমুক বাস করতেন। বাস করতেন, বাস করে যেন আমার মাথা কিনতেন। জবাবে তার দিক থেকে যেন ঝাপটা এলো। এই শুনুন মশাই, আপনাকে সাফ কথা বলে দিচ্ছি, যদি রাত 12টার ভেতরে আমার টাকা না পাই তাহলে এক যুগ পরে নয়, কালকেই লোকে এই কথা বলবে। বাড়িওয়ালা তো বলে গেলেন এবং চলেও গেলেন, কিন্তু এক বেলার মধ্যে এত টাকা আমি পাই কোথায়? পাছে ধার দিতে হয়, সেই ভয়ে সহজে কেউ আমার মতো লেখকের ধার ঘেঁষে না। লেখক মাত্রই ধারাল, আমি আবার তার ওপরে এক কাঠি, জানে সবাই। হর্ষবর্ধনের কাছে যাব, তাদের কাছে তো এ কটা টাকা কিছুই নয়। কৃত্তিকাহিনী লিখে অনেক টাকা তাদের পিটিয়েছি, এখন তাদের পিঠেই যদি চাপি গিয়ে তাদের পৃষ্ঠপোষকতায় যদি এই দায় থেকে উদ্ধার পাই। গিয়ে কথাটা পারতেই হর্ষবর্ধন বলে উঠলেন, নিশ্চয় নিশ্চয়, আরে আপনাকে দেবো না, কাকে দেবো? চমকে গেলাম আমি, কথাটা যেন কেমন তারা শোনালো। আপনি এমন কিছু আমাদের বন্ধু নন? তিনি বলতে থাকেন, হ্যাঁ, একটা বন্ধুত্বের কথাই যদি বলেন। আমি বাধা দিয়ে বলতে চাই, হ্যাঁ, বন্ধুত্বের কথাই বলছি। আপনি তো আমাদের বন্ধু নন, বন্ধুকেই টাকা ধার দিতে নেই, মানা আছে। কেননা তাতে টাকাও যায় আর বন্ধুত্বও যায়। তবে হ্যাঁ, এমন যদি সে বন্ধু হয় যে বিদায় হলে বাঁচি, আর তার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তাকে ওই ধার দেয়া, তাহলে চিরকালের মতনই নিস্তার। আহা, আমি যদি ওর সেই দ্বিতীয় বন্ধু হতাম। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। আহা, কিন্তু আপনি তো বন্ধু নন, আপনি তো লেখক মানুষ। লেখকরা তো কখনো কারোর বন্ধু হয় না। লেখকদেরও বোধহয় কেউ বন্ধু হয় না, সখ্যেদে বলি। বিলকুল নির্ঝঞ্ঝাট, এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? আপনি যখন আমাদের আত্মীয়ের বন্ধু নন, নিতান্তই একজন লেখক, তখন আপনাকে টাকা দিতে আর বাধা কি? বলুন, কত টাকা দিতে হবে বলুন? বেশি নয়, 100 মাত্র। আর একেবারে দিয়ে দিতেও আমি বলছি না। আজ তো বুধবার,
শনিবার দিনই টাকাটা আমি আপনাকে ফেরত দিয়ে দেবো, কথা দিলাম। এছাড়া বাড়িওয়ালার হাত থেকে নিস্তার পাওয়ার আর কি উপায়? কিন্তু কথা তো দিলাম, না ভেবেই দিয়েছিলাম কথাটা। কিন্তু শনিবারের সকাল হতেই ওটা ভাবনার কথা হয়ে দাঁড়ালো। ভাবতে ভাবতে চলেছি, এমন সময় গোবর্ধনের সঙ্গে মোলাকাত অকুল পাথারে, চৌরাস্তার মোড়ে। গোবর্ধন ভাইয়া, একটা কথা রাখবে? রাখো তো বলি। কি 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 কথা বলুন? যদি কথা দাও যে তোমার দাদাকে বলবে না, তাহলেই বলি। দাদাকে কেন বলতে যাবো? আমি কি দাদাকে সব কথা বলি? অন্য কিছু কথা নয়, কথাটা হচ্ছে এই যে আমাকে 500 টাকা ধার দিতে হবে এই কয়েকদিনের জন্য। আজ তো শনিবার, এই বুধবারের সন্ধ্যের মধ্যেই টাকাটা আমি তোমাকে ফিরিয়ে দেবো। ও, এই কথা। এই বলে আর দ্বিরক্তি না করে শ্রীমান গোবরা তার পকেট থেকে 5খানা 100 টাকার নোট বার করে দিল। টাকাটা নিয়ে আমি সটাং শ্রী হর্ষবর্ধনের কাছে চলে গেলাম। দেখুন দেখুন আমি কথা রেখেছি কিনা। দরিদ্র লেখক হতে পারি, কথা নিয়ে খেলা করতে পারি, কিন্তু কথার খেলাপ কখনোই করি না। হর্ষবর্ধন নীরবে টাকাটা নিলেন। আপনি তো ভেবেছিলেন যে টাকাটা বুঝি আপনার মারাই গেল, আমি আর এই জন্মেও এমুখো হব না, ভেবেছিলেন কিনা? না না, আমি তো সেসব কথা একেবারেই ভাবিনি। টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম। বিশ্বাস করুন, টাকাটা আপনাকে দিয়ে আমি কিছুই ভাবিনি, কিন্তু ফেরত পেয়ে এখন বেশ ভাবিত হচ্ছি। ভাবছেন এই যে এই 500 টাকা ফিরিয়ে দিয়ে নিজের ক্রেডিট খাটিয়ে তারপরে আমি ফের 1000 টাকা ধার নেব, তারপর সেটা ফেরত দিয়ে আবার 2000 টাকা চাইবো, আর তেমনি করে ধারটা 10,000 টাকায় গিয়ে দাঁড় করিয়ে তারপরে এই ধারই আর মারাবো না। এই তো ভাবছেন আপনি। এই ভেবেই তো ভাবিত হচ্ছেন, তাই না? আমি তার মনোবিকলন করি, আর তার সঙ্গে বোধহয় আমি আমার নিজেরও। তিনি বিকল হয়ে বললেন, না না, সেসব কথা আমি আদৌ ভাবিনি। ভাবছি যে এত তাড়াতাড়ি আপনি টাকাটা ফিরিয়ে দিলেন, আর এত তাড়াতাড়ি যে আপনার প্রয়োজন কি মিটতে পারে। বেশ, ফের আবার দরকার পড়লে চাইতে কিন্তু কোনো কুণ্ঠা করবেন না। হ্যাঁ, বলাই বাহুল্য মনে মনে আমি ঘাড় নাড়ালাম। লেখকরা যে বৈকুণ্ঠেরই লোক, কোনো কিছুতেই তাদের কুণ্ঠা হয় না। বুধবার দিনেই দরকারটা পড়লো আবার। হর্ষবর্ধনের কাছ থেকে টাকাটা নিয়ে গোবর্ধনকে গিয়ে দিতে হলো। কেমন গোবর্ধন ভায়া, দেখলে তো কথা রেখেছি কিনা? এই নাও তোমার টাকা, প্রচুর ধন্যবাদ সহিত প্রতার্পিত। বুধবার আবার গোবর্ধনের কাছে যেতে হলো, পারতে হলো কথা। গোবর্ধন ভাইয়া, বুধবারে টাকাটা ফেরত দেবো বলেছিলাম, বুধবারেই দিয়েছি কিনা? একদিনের জন্য কি আমার কথা নড়চড় হয়েছে? এমন কথা কেন বলছেন? গোবর্ধন আমার ভনিটা ঠিক ধরতে পারেন। তা টাকাটার আমার দরকার পড়েছে আবার ওই 500 টাকায়, সেই জন্যেই তোমার কাছে এলাম ভাই। এই বুধবারেই তোমায় আবার ফিরিয়ে দেবো টাকাটা নিঘাত। এইভাবেই হর্ষবর্ধন আর গোবর্ধন আর হর্ষবর্ধন শনিবার আর বুধবারের দুই ধারে টানা পোড়মে আমি আমার ধারালো কম্বল বুনে চলেছি। এমন সময় পথে একদিন দুজনের সঙ্গেই দেখা। দুই ভাই পাশাপাশি আসছিল, আমাকে দেখে দাঁড়ালো। এই গোবরা, দুজনের চোখেই কেমন যেন একটা সব প্রশ্নের দৃষ্টি। হয়তো দৃষ্টিটা কুশল জিজ্ঞাসার হতে পারে, কোথায় যাচ্ছি, কেমন আছি, এই ধরনের সাধারণ কোনো কৌতূহলই হয়তো বা। কিন্তু আমার তো পাপী মনে হলো দুজনের চোখেই যেন এক তাগাদা। হর্ষবর্ধন বাবু, ভাই গোবর্ধন, একটা কথা আমি বলবো, কিছু মনে করুন বলে আমি শুরু করি। ভাই গোবর্ধন, তুমি প্রত্যেক বুধবার হর্ষবর্ধন বাবুকে 500 টাকা দেবে,
আর হর্ষবর্ধন বাবু, আপনি প্রত্যেক শনিবার 500 টাকা আপনার ভাই গোবর্ধনকে দেবেন। হর্ষবর্ধন বাবু, আপনি বুধবার, আর ভায়া গোবর্ধন তুমি শনিবার, মনে থাকবে? তখন হর্ষবর্ধন তো হতভম্ব। আরে ব্যাপার কি, কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপারটা এই যে, ব্যাপারটা আমি একেবারেই মিটিয়ে ফেলতে চাই। আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতে চাই না। চলি, হ্যাঁ। হ্যাঁ কি? হ্যাঁ, শেষ হলো ঋণং কৃত্বা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই গল্পটি। দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।